আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ে চলছে বিশেষ কমিটি সভা। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি সহ গ্রহণযোগ্যগুলো পাশ করবে পার্লামেন্ট, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 1-11-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি। হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি তিনি। রাজধানীর নির্মাণাধীন ২টি প্রকল্প এলাকা যেন মাদকসেবী ছিনতাইকারীদের আস্তানা। কয়েক দফা চিঠি দেওয়া হলেও কম জনবলের দোহাই পুলিশের। ইরান ও লেবাননে অব্যাহত যৌথ বাহিনীর হামলা। মঙ্গলবারই দুদেশে ৪৫ জনের প্রাণহানি। যুদ্ধের জেরে জরুরি জ্বালানি অবস্থা জারি করেছে ফিলিপাইন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করতে ১৪ সদস্যের বিশেষ কমিটির বৈঠক চলছে জাতীয় সংসদ ভবনে। বৈঠকে যোগ দেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি বহাল রাখবে সরকার। জানান, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ তা পাশ করা হবে, কিছু অধ্যাদেশে সংশোধন এনে পাশ করা হবে, এছাড়া বাকি অধ্যাদেশের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ২ এপ্রিলের মধ্যে ১৩৩ অধ্যাদেশের বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। গত ১ মাসে এই বিষয়ে হোমওয়ার্ক করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, অধ্যাদেশ বাস্তবায়নে জুলাই আকাঙ্ক্ষা এবং সংবিধান উভয়ই গুরুত্বপূর্ণ, তবে যে কোনো প্রশ্নে সরকার সাংবিধানিকভাবে এগিয়ে যাবে বলে জানান আইনমন্ত্রী। জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, সংবিধান পরিপন্থী বা জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় সেসব অধ্যাদেশের বিষয়ে সুপারিশ করবে না জামায়াত। যেগুলো বিগত ফেসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে। এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। বৈঠক ছিল ১৩৩টা অধ্যাদেশকে যাচাই বাছাই করার জন্য সংসদ একটি বিশেষ কমিটি গঠন করে দিয়েছে। আমরা সেই কমিটি বসেছিলাম, যাচাই বাছাই করছি। ২ তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করবো। এতটুকু অনেক বিষয় জানা গেল তিতুমির, এবং সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত আসলে কনক্রিট যে আলোচনা, সেই আলোচনা শেষ হয়নি। আগামীকালও দুপুর ২টা নাগাদ সেই আলোচনা চলবে। মূলত আজকে ১৩৩টি যে অধ্যাদেশ রয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সময়ের প্রয়োজনে যে অধ্যাদেশগুলো করা হয়েছিল, সেগুলো আইনি পরিণত করার জন্য, সংশোধন করার জন্য, সেগুলো মূলত আজকের যে সংসদীয় বিশেষ কমিটি, সেই বিশেষ কমিটি প্রথম বৈঠক করেছেন এবং সেখানে ২৭টি বিষয় মূলত আজকে আলোচনা হয়েছে। তার মধ্যে ২২টি বিষয় কমিটি ঐক্যমত পৌঁছেছে এবং বাকি যে 5টি বিষয়, যেখানে গুম খুনের বিষয় রয়েছে, সংসদ সচিবালয়ের বিষয় রয়েছে, পুলিশ কমিশনের বিষয় রয়েছে, এইসব বিষয় নিয়ে কেউ কোনো সদস্য ভিন্ন মত দিয়েছেন বা দ্বিমত পোষণ করেছেন। সেসব নিয়ে আগামীকাল আলোচনা হবে। এর বাইরে বাকি যেই অধ্যাদেশগুলো রয়েছে, সেসব অধ্যাদেশগুলো নিয়ে আগামীকাল এবং পরশু আলোচনা করা হবে। ২ তারিখের আগে, অর্থাৎ 2 তারিখেই মূলত ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে একটি সার্বিক প্রতিবেদন তৈরি করবে এই সংসদীয় কমিটি, যেটি সংসদে উত্থাপন করা হবে। এরপর সেটি সংসদে থেকে আইন মন্ত্রণালয় মিটিং এর জন্য যাবে। এবং আপনি জানেন যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই যারা যোদ্ধা রয়েছেন তাদের দায় মুক্তির জন্য একটা অধ্যাদেশ করা হয়েছিল। এই আজকের এই বৈঠক থেকে সেই বিষয় একেবারে ঐক্যমত হয়েছে, অর্থাৎ সেই অধ্যাদেশটি আইনে পরিণত করা হচ্ছে। এতে করে যারা জুলাই যোদ্ধা, যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, তাদেরকে দায় মুক্তি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আরো কয়েকটি আইন অধ্যাদেশ রয়েছে, যেমন মানবাধিকার বিষয়ক অধ্যাদেশ রয়েছে। সেই সঙ্গে আরো বেশ কিছু জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ রয়েছে, যেগুলো বিষয়ে আজকে আলোচনা হয়েছে। যদিও একেবারে স্পষ্ট করে বা সুনির্দিষ্ট করে অধ্যাদেশগুলো সম্পর্কে যারা সংসদ সদস্য ছিলেন বা কমিটির সদস্য ছিলেন, তারা বলতে চাননি। তারা বলছেন যে এর মধ্যে 20 থেকে 22টি বিষয়ে তারা ঐক্যমত পৌঁছেছেন, বাকিগুলোর বিষয়ে আলোচনা হয়নি। এর বাইরে আরো যে 5টি বিষয়, সেসব বিষয় নিয়ে দ্বিমত পোষণ করেছেন। এর বাইরে আগামীকাল যে বৈঠক, পরশুদিনের বৈঠক রয়েছে, সেই বৈঠকে ধারাবাহিকভাবে এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে এবং অনেক অধ্যাদেশ রয়েছে যেগুলো সময়ের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার করেছিলেন, যেগুলো এরই মধ্যে তার কার্যকারিতা হারিয়েছে। 1-11-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি। আর এই বিষয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তার বিরুদ্ধে পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতির চিন্তানায় হত্যা চেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধের মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে 5 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। না, তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট আছে, প্লাস আমার কাছে তো তদন্তাধীন মামলা আছে। আমার মামলা, সে আমার কাছে যে এটা মানব পাচারের মামলা,
এটির উনি 3 নম্বর এজাহারভুক্ত আসামি। মোট 101 জন আসামি আছে, তার বিরুদ্ধে তার মধ্যে উনি হচ্ছে 3 নম্বর এজাহারভুক্ত আসামি। তা আমরা অনেকদিন হলেই করতেছি গ্রন্থাগার, আমরা সকলের সহযোগিতায় গতকাল নিশ্চিত হয়েছি যে উনি বাড়িধারায় ওনার বাসায় অবস্থান করতেছে। সেখান থেকে যে ডিবি টিম, গুলশান এবং ক্যান্টনমেন্ট থানার অন্যান্য টিম সহ আমরা তাকে যে নিয়ে এসেছি। 4,000 কোটি টাকার বিআরটি প্রকল্প এখন মাদক সেবক আর ছিনতাইকারীদের আস্তানা। অর্ধনির্মিত অবকাঠামোগুলো ব্যবহার হচ্ছে তাদের আশ্রয়স্থল হিসেবে। অন্ধকার স্টেশনগুলোর সামনে দিয়ে দিনের বেলায়ও চলতে ভয় পান পথচারীরা। পুলিশের টহল নেই, প্রকল্প সংশ্লিষ্ট কেউ নেই দেখার জন্য। এই দুর্দশা থেকে কবে মুক্তি পাবে নগরবাসী? বিআরটি প্রকল্পের অধীনে এই স্টেশনের কাজ শুরু হয়ে আর শেষ হয়নি। এখন টোকাই মাদকসেবী আর ছিনতাইকারীদের দখলে। স্টেশনের দুই পাশের সরু রাস্তায় গাড়ি চলাচল করতে হয় একেবারে কোল ঘেঁষে। স্টেশনে দাঁড়িয়েই হাত বাড়িয়ে চলে ছিনতাই। স্টেশনের ভেতর ছোট ছোট ঘর আর শৌচাগারের জায়গার সবই ব্যবহার হয় অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে। মধ্যরাত কি ভর দুপুর, এখানে কখন বিপদ আসবে কেউ জানে না। বিআরটি প্রকল্পের অধীনে নির্মিত রাস্তাটি পথচারীদের জন্য এখন মূর্তিমান আতঙ্ক। মাদক সেবন, ছিনতাই, রাহাজানি কি না চলে এখানে। চলন্ত গাড়ির মধ্যে বসেও নিস্তার নেই। ছিনতাইকারীরা মুহূর্তেই জানালা ভেঙে বা দরজা খুলে মোবাইল, ব্যাগ ছিনিয়ে নেয়। নির্জন জায়গায় গাড়ি থেকে নামলেই অস্ত্রের মুখে পড়তে হয়। বাধা দিলে প্রাণহানির ঘটনাও ঘটে। দিনরাত কখনোই থাকে না পুলিশ। আলোহীন ও ফাঁকা স্টেশনগুলো যেন আতঙ্ক বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। নেই আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। রাতে ভাসমান মানুষদের দখলে থাকে এসব স্টেশন। কেউ আবার পরিত্যক্ত স্টেশনগুলোকে ব্যবহার করছেন গোডাউন হিসেবে। পুলিশ অবশ্য এসব অভিযোগ স্বীকার করছে। এই কর্মকর্তা জানান, সরকার বিআরটি প্রকল্প নিয়ে সিদ্ধান্তে না এলে কম জনবলে নিরাপত্তা দেয়া কষ্টসাধ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান যুদ্ধবিরতি আলোচনার দাবির মাঝে ইরানে অব্যাহত যৌথ বাহিনীর হামলা। মঙ্গলবার শুধু রাজধানী তেহরানে 12 জনের প্রাণহানি ঘটল। এছাড়া অন্যান্য শহরে চালানো হামলায় হতাহতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় 33 জনের প্রাণ গেছে। জবাবে হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলির মৃত্যু হয়। এর আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার মিসাইলের আঘাতে বেশ কয়েকজন আহত হন। উত্তরাঞ্চলেও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়। এছাড়া আরব আমিরাতে ইরানের হামলায় মরক্কোর এক নাগরিক নিহত হয়েছেন। ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরান যুদ্ধের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় পর্যায়ে জরুরি জ্বালানি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। মঙ্গলবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। নির্বাহী আদেশে জানান, জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিতে